আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। প্রাচীন ভারতের সাম্রাজ্য থেকে বাংলাদেশের ইতিহাস। এইখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলোর সব বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই যে প্রাচীন ভারতের ইতিহাস বা আমরা যে বাংলার ইতিহাস পড়ি সেটার সূত্রপাত হয়েছিল কিন্তু মৌর্য সাম্রাজ্য থেকে। আমরা যদি দেখি খ্রিস্টপূর্ব ৩২৪ খ্রিস্টপূর্বে এই মৌর্য সাম্রাজ্যের যাত্রা শুরু হয়। চন্দ্রগুপ্ত মৌর্য এই বংশের প্রথম শাসক ছিলেন। রাজধানী ছিল পাটলিপুত্র। মৌর্য বংশের পরে কুষাণ সাম্রাজ্য আসে। এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক, যার চিকিৎসক ছিলেন চরক। এরপরে আসে গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় ভারত উপমহাদেশের স্বর্ণযুগ। প্রথম চন্দ্রগুপ্ত এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ান, মানে সে তার পাশে যত রাজ্য ছিল সবগুলো জয় করার চেষ্টা করতো, তাকে সাম্রাজ্যবাদী বলা হতো। আর নেপোলিয়ানের সাথেও তার সম্পর্কটা মিলে যায়, এই জন্য তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয় এই সমুদ্রগুপ্তকে। এইটা এর আমলটাই ছিল সবচেয়ে স্বর্ণযুগ। আর এরপরে আসে স্বাধীন বঙ্গ গৌড় রাজ্য। ষষ্ঠ শতকে এই দুটো বংশ গড়ে ওঠে। তবে এই গৌড় বংশের ছিল শশাঙ্ক, যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বর্তমানে আমরা যাকে মুর্শিদাবাদ হিসেবে চিনি। এই কর্ণ সুবর্ণ শশাঙ্কের মৃত্যুর পরে পুষ্যপতি সাম্রাজ্য, বিশেষ করে এই গুপ্ত দুই এই বংশের পতনের মধ্য দিয়ে এই দুটো বংশ গড়ে ওঠে। একটা স্বাধীন বঙ্গ গণরাজ্য আর একটা পুষ্যপতি। এটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত নিয়ে ভারতের। এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন হর্ষবর্ধন, 606 থেকে 647, তথা শশাঙ্ক 606 মৃত্যুবরণ করেন। এই হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে কনৌজ কার রাজধানী ছিল? হর্ষবর্ধনের। হর্ষচরিত বানভট্ট তার সভাকবি ছিল এবং তাকে নিয়ে একটা গ্রন্থ লিখেছিল যার নাম হর্ষচরিত। পরীক্ষা কিন্তু খুব আসে। এই হর্ষবর্ধন 647 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে এই বাংলায় কিন্তু আর সঠিকভাবে শাসনকে পরিচালনা করতে পারেনি, অরাজকতার যুগ শুরু হয়ে যায়। এই জন্য বলা হয় মাৎসন্যায়। খ্রিস্ট সপ্তম অষ্টম, তথা 650 থেকে 750, এটাকে বলা হয় সপ্তম শতক এবং অষ্টম শতক বা শতাব্দী, যেটাই বলে না কেন। তাহলে এই মাৎসন্যায়ের সময় কেউ রাজা হতে চাইতো না, যে যার মতো করে শাসন করতো, কেউ কাউকে মান্য করতো না। তো এই 100 বছর শাসন ক্ষমতায় কেউ ছিল না। পরবর্তীতে গোপাল এই পাল বংশের প্রতিষ্ঠা করেন। তারপরে সর্বশ্রেষ্ঠ শাসক ছিল, 40 বছর শাসন করেছিল ধর্মপাল। ধর্মপাল কিন্তু পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেছে। বিশ্ব ঐতিহ্যে বাংলাদেশের 3টা এখন পর্যন্ত। প্রথম 60 গম্বুজ মসজিদ, দ্বিতীয় পাহাড়পুর বৌদ্ধবিহার, একই সাথে একই দিনে একই টাইমে 60 গম্বুজ মসজিদ 321তম এবং পাহাড়পুরের বৌদ্ধবিহার 322তম, এবং সর্বশেষ বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত রয়েছে সুন্দরবন 1997 সালে 6 ডিসেম্বর। এই 3টে কিন্তু পরীক্ষায় আসে। পাল বংশের মধ্য থেকেই গড়ে ওঠে সেন বংশ। বিজয় সেন সর্বশেষ শাসক এবং সর্বশেষ লক্ষণ সেন। যদিও বিক্রমপুরী পালিয়ে আসে পদ্মা নদী পার হয়ে, নদিয়া বর্তমানে কুষ্টিয়া হয়ে, নদিয়া ছিল সেই সময়ের নাম। আর এই কুষ্টিয়া হয়ে পদ্মা পার হয়ে তারা বিক্রমপুরে চলে যায়, মুন্সিগঞ্জ চলে যায়। এই মুন্সিগঞ্জের তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন 1230 পর্যন্ত ক্ষমতায় ছিল। অনেকেই বলে এটাও সেন বংশের সর্বশেষ শাসক কেশব সেন। আচ্ছা, এর মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এই যে মাৎসন্যায় চলা অবস্থায় কিন্তু 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন। তারপরে দেখতে পাচ্ছি সুলতান মাহমুদ গজনী সুলতান, তিনি 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ ছিল সোমনাথ মন্দির আক্রমণ, সেটা ছিল 1026। এইটাতে তিনি সমস্ত স্বর্ণ মণি মুক্তা ধন সম্পদ যা গচ্ছিত ছিল সমস্ত কিছুই তিনি গজনীকে সাজিয়েছিলেন নিয়ে এসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ছক যেখানে সেন বংশ পর্যন্ত এসেছে এবং এর মধ্য দিয়ে সুলতানি বংশ শুরু হয়। সুলতানি বংশই ভারতবর্ষে স্থায়ীভাবে শাসন কাঠামো তৈরি হয়। কিন্তু তার আগে এটা তরাইনের প্রথম যুদ্ধ হয়। এই প্রথম যুদ্ধ হয় পৃথ্বীরাজের সাথে, চৌহান বংশের রাজা পৃথ্বীরাজের সাথে যুদ্ধটা হয় ময়জুদ্দিন মোহাম্মদ শাম ওরফে মোহাম্মদ ঘুরির মধ্যে। কিন্তু এই প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি নিদারুণভাবে পরাজয় বরণ করে। পরবর্তীতে তরাইনের দ্বিতীয় আবার ওই যে জায়গাটায় যুদ্ধ হয় ওই জায়গার নামে তরাইনের যুদ্ধ নামকরণ করা হয়েছে। মোহাম্মদ ঘুরি আবার শূন্য সামর্থ্য নিয়ে দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে। এর মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষে স্থায়ীভাবে মুসলিম শাসন কাঠামো তৈরি হয়।
সেখানে দেখতে পাচ্ছি সুলতানি বংশের যাত্রা শুরু হয় 1206 খ্রিস্টাব্দে এবং মোহাম্মদ গরিরি একজন দাস বা একজন মামলুক কুতুবউদ্দিন আইবক তার থেকেই মূলত এই সুলতানি বংশের যাত্রা শুরু হয়েছে। তো কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন। যেহেতু সে একজন দাস মামলুক, তাই এটা মামলুক বংশ প্রতিষ্ঠা করেন। আমি এখানে দেখতে পাচ্ছি 5 বিল্ডিংস। এই সুলতানি বংশের 5 বিল্ডিংস বলা হয় 5টা বংশকে সুলতানি বংশ: মামলুক বংশ, দ্বিতীয় খলজি বংশ, তৃতীয় তুগলক বংশ, চতুর্থ সৈয়দ এবং সর্বশেষ লোদি বংশ। এই সুলতানি আমলেই কিন্তু স্বাধীন বাংলা, আমাদের যে বাংলা, এই বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিল ফখরুদ্দিন মুবারক শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিল 200 বছর, 1338 থেকে 1538। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। এটা খুব গুরুত্বপূর্ণ। আর শাহী বাঙ্গালা হিসেবে পরিচিত শামসুদ্দিন ইলিয়াস শাহ। এইগুলো কিন্তু সব প্রিভিয়াস কোয়েশ্চেন্স, এগুলো মনে রাখতে হবে। আমি খুব সংক্ষেপে বলছি, কারণ এত বড় একটা ক্লাস, বাংলাদেশের ইতিহাস বলবো, একটু সময় তো লাগবে। এই পানিপথের প্রথম যুদ্ধ হয়, মোট 3টা যুদ্ধ হয় পানিপথ নামক জায়গায়। এই জায়গাটার নামে 3টা যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ হয় 1526। এই 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সাথে যুদ্ধ হয় এই সুলতানি বংশের সর্বশেষ ইব্রাহিম লোদির সাথে। এই ইব্রাহিম লোদি 1,20,000 সৈন্য নিয়েও বাবরের 14 থেকে 15,000 সৈন্যের কাছে কিন্তু পরাজয় বরণ করে। কারণ ইতিহাসে আছে বাবর প্রথম কামানের ব্যবহার করেছিলেন, যা ইব্রাহিম লোদি জানতেন না। এই কারণেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, কারণ তার রক্তে মঙ্গলদের রক্ত প্রবাহিত ছিল। এই মুঘলদের বংশের পরীক্ষায় আসে যে 6জন শাসক, আমি একবারে বলি। সেটা হচ্ছে বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর, আকবরের পুত্র জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, শাহজাহানের পুত্র আওরঙ্গজেব। বিশেষ করে 1526 থেকে 1707 এই যুগটাকে বলা হয়, 6জন শাসককে বলা হয় মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যুগ এবং শাসন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুঘল পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে সুর বংশ। শের শাহের সাথে বাবরের পুত্র হুমায়ুনের কয়েকটা যুদ্ধ হয়। এই যুদ্ধে হুমায়ুন পরাজয় বরণ করে এবং তিনি পারস্যে পালিয়ে যান। সেখান থেকে এই সুর বংশ প্রতিষ্ঠা করেন 1540 সালে ফরিদ ওরফে শের শাহ। চমৎকারভাবে তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন। কবুলিয়ত পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন, ডাক বা ঘোড়ার ডাক প্রচলন করেছিলেন এই শের শাহ। শের শাহ বেশি দিন বেঁচে ছিলেন না, 1545 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আরো 10 বছর এই সুর বংশ আফগানরা শাসন করেছিল সমগ্র দিল্লি। তারপরে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। আকবরের খানে বাবা বৈরাম খাঁ এবং আফগান নেতা হিমুর মধ্যে যে যুদ্ধটা হয়, এই যুদ্ধে আকবর জয়লাভ করে এবং শক্ত ভিত্তির উপরে মুঘল সাম্রাজ্যকে দাঁড় করাতে সক্ষম হন। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে মারাঠা এবং আহমেদ শাহ আবদালি। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই মুঘল সাম্রাজ্যের মধ্যে আরেকটা বংশ বা জমিদারদের একটা অবস্থান ছিল, সেখানে ছিল বারো ভূঁইয়া। এই বারো ভূঁইয়াদের নেতা ছিল ঈশা খাঁ। ঈশা খাঁ তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো, এই সুবর্ণ গ্রামের নাম তার স্ত্রীর নাম সোনা বিবি থেকে সোনারগাঁও করে রেখেছিল। তো বারো ভূঁইয়াদের মানসিংহ আকবর পরাজিত করতে পারেননি, পরে ইসলাম খান অন্যান্য কৌশলের মাধ্যমে বারো ভূঁইয়াদের সম্পূর্ণভাবে পরাজিত করতে সক্ষম হয়েছিল। আমাদের যশোরের প্রতাপাদিত্য কিন্তু একজন বারো ভূঁইয়াদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কারণ তিনি ছিলেন একজন জমিদার। এর মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর নবাবী শাসন। এই 1707 থেকে 1757 পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলা পতনের মধ্য দিয়ে নবাবী শাসনেরও সমাপ্তি ঘটে। মুর্শিদ কুলি খান প্রথম স্বাধীন নবাব ছিলেন আর সর্বশেষ ছিলেন সিরাজউদ্দৌলা। এই নবাবী শাসনের রাজধানীও ছিল কিন্তু মুর্শিদাবাদ। এরপরে আমরা দেখতে পাই যে নবাবী শাসনের পরে ক্ষমতায় আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে। 1757 থেকে তারা মাত্র 100 বছর ক্ষমতায় ছিল, 1858 পর্যন্ত। এই সিপাহী বিদ্রোহ 1757 সালে হয়ে গেল। হওয়ার পরে সিপাহী বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে শাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। সরাসরি রানী ভিক্টোরিয়া তখন ক্ষমতা পরিচালনা করা শুরু করলো ইংল্যান্ড থেকে। ভারতের শাসন কাঠামো কেমন হবে, এইগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানীর শাসনের পরে দীর্ঘদিন। তারপর আমরা দেখতেছি বঙ্গভঙ্গ
নানান ক্ষোভ ছিল, বিভিন্ন বিদ্রোহ ছিল, ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল, সাঁওতাল সিধু কানু বিদ্রোহ ছিল। এই বিদ্রোহের মধ্য দিয়ে বাঙালি বা ভারতীয় যে সমাজ ব্যবস্থা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে 1885 সালে কংগ্রেস, অক্টোবিয়ান হিউম, উমেশ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পরবর্তীতে এই হিন্দু মুসলমানদের দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছিল ব্রিটিশ প্রশাসন সরকার। তারপরে বঙ্গভঙ্গকে কায়েম করা হয়, 1905 সালে বঙ্গভঙ্গ হয়। পূর্ববঙ্গ, আসাম এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার নিয়ে একটা তাদের রাজধানী করা হয় কলকাতা, এবং এই পূর্ববঙ্গ আসামের রাজধানী করা হয় ঢাকা। মনে রাখতে হবে ঢাকায় পর্যন্ত 5বার রাজধানী হয়েছে, মুক্তিযুদ্ধের আগে 4বার। সেটা যদি আমি বলি 1610, 1660, 1905 এই বঙ্গভঙ্গের মাধ্যমে, 1947 ভারত বিভক্তির মাধ্যমে, এবং সর্বশেষ 1972 সালের সংবিধানের মাধ্যমে। এই বঙ্গভঙ্গের পরে ভারত বিভক্তি হয় 1947 সালে। ভারত বিভক্তি হয়ে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে 47 সালের, এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে আমরা দুটো পাকিস্তান পাই জাতীয় ধর্মের ভিত্তিতে। একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানকে শাসন করে পশ্চিম পাকিস্তান দীর্ঘ 24 বছর নানান শাসন, শোষণ, অত্যাচার, ষড়যন্ত্রের মাধ্যমে। পরবর্তী 47 সালে যদি আমরা দেখি, 47 সালে দেশ ভাগ হলো এবং ভাষা আন্দোলন, তমদ্দিন মজলিস সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠলো। 1952 সালে ভাষা আন্দোলন হলো, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হলো, 58 সালের ইস্কান্দার মির্জা সামরিক শাসন আইন জারি করলো। তিনি কিন্তু বেশি দিন ক্ষমতা থাকতে পারেননি। তিনি 7ই অক্টোবর 1958 প্রথম সামরিক শাসন জারি করলেন, এবং 27শে অক্টোবর আইয়ুব খান থেকে সরিয়ে দিলেন। আইয়ুব খান ক্ষমতায় আসলেন। আইয়ুব খান এসে 1959 সালে মৌলিক গণতন্ত্র চালু করলেন। 1962 সালে একটা শরীরশিক্ষা কমিশনের বিরুদ্ধে বাংলার সবাই ছাত্র আন্দোলন শুরু করলো। শিক্ষা কমিশন 1962 সালে ছাত্র আন্দোলন। 1966 সালে ঐতিহাসিক 6 দফা মেঘনা কার্টা, মুক্তির সনদ, অর্থনৈতিক মুক্তির সনদ, সামাজিক মুক্তি, সব কিছু মুক্তির সনদ ছিল 6 দফা। 1968 সালে এই 6 দফার পরিপ্রেক্ষিতে আগরতলা সমর্থন মামলা দায়ের করা হয়। 69 সালে গণ অভ্যুত্থান হয়, 70 সালে নির্বাচন হয়, এবং কিছু নির্বাচন 71 সালেও আসে। কিন্তু এই 71গুলো আসন পেয়েও, 167 আসন পেয়েও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ক্ষমতায় বসে দেওয়া হয়নি, যে কারণে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়। দীর্ঘ 9 মাস রক্তদায়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই। খুবই স্বল্প সময়ে আমরা একটা সত্যিকার ইতিহাস জানতে পারলাম। যদি কেউ মনোযোগ দিয়ে এটা শোনে, নিঃসন্দেহে তার এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে। সবাইকে ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আসছি।